আজকে একটা নতুন ইউনিট শুরু করতে চলেছি। ইউনিট নাম্বার 3, ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। প্রথমেই বলে রাখি যে চ্যাপ্টারে কিন্তু থিওরি পার্টের তুলনায় নিউমেরিক্যাল পোর্শন অনেকটাই বেশি। সেক্ষেত্রে আমি যেটুকু বোঝাবো তোমরা অবশ্যই খাতায় প্র্যাকটিস করো এবং এই প্র্যাকটিসটা চ্যাপ্টারের শুরু থেকেই স্টার্ট করো, তাতে চ্যাপ্টারটা অনেক বেশি সহজ লাগবে। তো আমি শুরু করছি। তড়িৎ রসায়ন। আমাদের প্রাত্যহিক জীবনে তড়িৎ শক্তির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কখনো আমরা তড়িৎ শক্তিকে সরাসরি ব্যবহার করছি, কখনো তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে নিয়ে তারপরে ব্যবহার হচ্ছে, সেটা যেরকম শিল্প প্রস্তুতির ক্ষেত্রে হয়ে থাকে। তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে নিয়ে সেটা ইউজ হয়। তাহলে এই যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করা হচ্ছে, এই যে রূপান্তর, এই রূপান্তর নিয়ে রসায়নের যে শাখায় আলোচনা করা হয় বা তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তির মধ্যে যে সম্পর্ক সেটা সেই প্রসঙ্গে আলোচনা করা হয়, তাকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। ইলেকট্রোকেমিস্ট্রির যে টপিকগুলো তোমাদের এইচএসের সিলেবাসে রয়েছে সেগুলোকে প্রধানত আমরা 3টে স্টেপে কভার করব। এক হচ্ছে ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ, সেকেন্ড হচ্ছে পরিবাহিতা, তড়িতের পরিবহন বা কন্ডাক্ট্যান্স যেটাকে বলা হচ্ছে, আর থার্ড হচ্ছে সেল। ঠিক আছে, আজকে আমরা সেল নিয়েই প্রধানত আলোচনাটা চালাবো। কাকে বলা হচ্ছে সেল? যে পদ্ধতিতে বা যে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে বা খুব ছোট আকারে বললে যে পাত্রের মধ্যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে বা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে, সেই পাত্রকে বলা হচ্ছে সেল বা কোষ। দেখতেই পাচ্ছ এখানে কোষ প্রধানত দু প্রকারের হয়, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেলকে অনেক সময় গ্যালভানিক সেলও বলা হয়ে থাকে বা ভোল্টাইক সেলও বলা হয়ে থাকে। এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? যখন তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, সেটা যে কোষে হয় তাকে বলা হয় ইলেকট্রোলাইটিক সেল। আর রাসায়নিক শক্তি যে কোষে তড়িৎ শক্তিতে পরিণত হয় সেই কোষকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। এইটাই হচ্ছে দুটো কোষের মধ্যে বেসিক ডিফারেন্স। ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, আর ঠিক উল্টোটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেলে, অর্থাৎ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি উৎপন্ন করছে। ঠিক আছে, তো ইলেকট্রোকেমিক্যাল সেল দিয়ে শুরু করছি। খুব সহজ একটা সেল প্রথমে দেখে নিই। এখানে একটা পাত্র নেওয়া হয়েছে, পাত্রের মধ্যে কপার সালফেট সলিউশন নেওয়া হয়েছে। কপার সালফেট সলিউশনের রং কী হয় তোমরা জানো? ব্লু। আচ্ছা, কপার সালফেট সলিউশনের মধ্যে একটা জিঙ্ক রড আংশিকভাবে ডোবানো রয়েছে। এই অ্যারেঞ্জমেন্টে যে করা হবে কয়েকটা জিনিস পরপর আমরা নোটিস করব। কি কি করব? খানিকক্ষণ পর দেখব যে জিঙ্ক রড গলতে শুরু করছে। সেকেন্ড হচ্ছে পাত্রের তলায় বাদামি লাল বর্ণের অধক্ষেপ পাওয়া যায়। থার্ড হচ্ছে দ্রবণের যে নীল রং সেটা আস্তে আস্তে ফেড হতে শুরু করে। আর ফোর্থ হলো দ্রবণের যে টেম্পারেচার সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করে বা খানিকটা টেম্পারেচার উৎপন্ন হয়। এবার এগুলো কেন হচ্ছে একটু দেখে নিই। যে জিঙ্ক রডটা আমরা কপার সালফেটের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত করছি, সেই জিঙ্ক রড থেকে প্রতিটা জিঙ্ক পরমাণু দ্রবণে Zn2+ আয়ন রূপে চলে আসছে দুটো ইলেকট্রন ত্যাগ করে। নিচে রিয়াকশন রয়েছে দেখো, Zn থেকে Zn2+ আয়ন পাচ্ছি, দুটো ইলেকট্রন বর্জন হচ্ছে। যেহেতু ইলেকট্রন বর্জন হচ্ছে, এটা হচ্ছে একটা জারণ প্রক্রিয়া বা অক্সিডেশন। অন্যদিকে কি হচ্ছে, দ্রবণে যে কপার সালফেট আয়ন দ্রবণটা আমরা নিয়েছি, কপার সালফেট তো তড়িৎ বিশ্লেষ্য, তাহলে ওরা দুজনে বিয়োজিত অবস্থায় থাকে, Cu2+ এবং SO4 2-। Cu2+ আয়ন কী করছে, জিঙ্ক রডে যে ইলেকট্রনগুলো ত্যাগ হলো জিঙ্ক আয়নের দ্বারা, সেই ইলেকট্রনগুলোকে গ্রহণ করে ধাতব কপার পরিণত হচ্ছে। কপার আয়নের রং ছিল ব্লু, Cu2+-এর রং ছিল ব্লু, সেটা ধাতব কপার উৎপন্ন করছে, মানে রেড কালারে কনভার্ট হচ্ছে এবং নিচে অধক্ষেপ ফেলছে, এবং এই কারণেই আমরা ব্রাউনিশ রেড যে অধক্ষেপটা পাচ্ছি সেটা এই কারণেই পাচ্ছি। এবং এই কারণেই কপার 2+ আয়ন যেহেতু ধাতব কপারে পরিণত হচ্ছে,
দ্রবণের যে নীল রং সেটা আস্তে আস্তে ফেড হচ্ছে। কেমন? তাহলে তিনটে অবজারভেশনের কারণ আমরা বুঝলাম। আর এখানে দেখো অক্সিডেশন আর রিডাকশন একসাথে ঘটছে একই পাত্রের মধ্যে। তাহলে অক্সিডেশন রিডাকশনকে আমরা একসঙ্গে বলে থাকি রেডক্স রিয়াকশন। তাহলে এখানে কপার সালফেটের সঙ্গে জিঙ্কের যে রিয়াকশনটা হচ্ছে সেটা একটা রেডক্স রিয়াকশন। এখন এই যে রেডক্স রিয়াকশন এটা কিন্তু কোনোভাবে ঘটানো হচ্ছে না, একদম স্পন্টেনিয়াসলি ঘটছে। স্পন্টেনিয়াস রিয়াকশনের ক্ষেত্রে কি বলা হয়, যে খানিকটা হিট জেনারেট হয়, খানিকটা তাপ উৎপন্ন হয়, এবং সেই কারণেই বিকারটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ খানিকটা পরিমাণ উষ্ণতা তৈরি হচ্ছে। এটা হচ্ছে খুব সিম্পল একটা ইলেকট্রোকেমিক্যাল সেল, যেখানে একটা রাসায়নিক শক্তি হিট জেনারেট করছে, রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে একটা হিট উৎপন্ন হচ্ছে। এবং বিজ্ঞানীরা এই হিটটা নিয়েই গবেষণা শুরু করেন যে এই যে টেম্পারেচারটা তৈরি হচ্ছে একে কোনোভাবে আমরা কাজে লাগাতে পারি কিনা। এবং পরবর্তীকালে এই কনসেপ্ট থেকেই তৈরি হয় ড্যানিয়েল সেল, সবচেয়ে সিম্পল ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেলও বলা হয়ে থাকে। বিভিন্ন কম্বিনেশনে ড্যানিয়েল সেল তৈরি হয়, যেরকম জিঙ্ক কপার, আগেরটা যেরকম কপার সালফেটের মধ্যে জিঙ্ক ডোবালাম, সেরকমই নিকেল সিলভার কম্বিনেশনে বা ক্রোমিয়াম লেড কম্বিনেশনেও ড্যানিয়েল সেল হয়ে থাকে। কিন্তু সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে জিঙ্ক কপার কম্বিনেশনে ড্যানিয়েল সেল। তো এখন ড্যানিয়েল সেল কীভাবে কী ঘটছে তার কার্যপ্রণালী একটু দেখব। আচ্ছা, অ্যারেঞ্জমেন্টটা প্রথমে একটু বলে নিই। দুটো বিকার নেওয়া হচ্ছে, দুটো বিকারে দুটো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নেওয়া হচ্ছে। প্রথমটার ক্ষেত্রে নেওয়া হয়েছে জিঙ্ক সালফেট ZnSO4, ছবিতে দেখো। দ্বিতীয়টার ক্ষেত্রে নেওয়া হয়েছে কপার সালফেট বা CuSO4। যে ধাতুর লবণের দ্রবণ নেওয়া হয় সেই ধাতুরই একটা করে দণ্ড নিমজ্জিত করা হয় দ্রবণে, অর্থাৎ জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্কের দণ্ড এবং কপার সালফেট দ্রবণে কপারের দণ্ড আংশিকভাবে ডোবানো হয়। ধাতব যে দণ্ড দুটো সে দুটো একটা ভোল্টামিটার এবং চাবির দ্বারা ওপরে পরিবাহী তারের সঙ্গে যুক্ত করা থাকে। এই হলো অ্যারেঞ্জমেন্ট। এবারে কি ঘটছে দেখা যাক। জিঙ্ক দণ্ড থেকে একটা করে Zn পরমাণু দুটো করে ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন রূপে দ্রবণে আসে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে তার মানে এটা হচ্ছে একটা অক্সিডেশন রিয়াকশন। যে ইলেকট্রনগুলো ত্যাগ হচ্ছে সেগুলো জিঙ্ক রডের গায়েই অবস্থান করে এবং সময়ের সঙ্গে সঙ্গে যত Zn আয়ন দ্রবণে আসতে থাকে ইলেকট্রনের সংখ্যাও কিন্তু ক্রমশ বাড়তে থাকে। এভাবে যখন অনেক ইলেকট্রন হয়ে যায় তখন ইলেকট্রনরা পরস্পরের মধ্যে রিপালশন করে এবং জিঙ্ক রড থেকে পরিবাহী তারের মাধ্যমে ইলেকট্রন অগ্রসর হয় কোন দিকে? কপার রডের দিকে, এবং ইলেকট্রনগুলো কপার রডে এসে পৌঁছায়। এখন দ্বিতীয় বিকারে যে কপার সালফেট দ্রবণ রয়েছে তারা কি অবস্থায় রয়েছে? Cu2+ আর SO4 2- বিয়োজিত অবস্থায় রয়েছে। যেই মাত্র কপার রড দিয়ে ইলেকট্রন প্রবেশ করবে Cu2+ আয়ন কি করবে? ওখান থেকে ইলেকট্রন নেবে, ইলেকট্রন নিয়ে ধাতব কপার উৎপন্ন করে কপার রডের গায়ে সঞ্চিত হবে। ইলেকট্রন গ্রহণ করছে মানে এখানে কোন প্রক্রিয়া ঘটছে? বিজারণ প্রক্রিয়া ঘটছে। নিচে রিয়াকশন রয়েছে দেখো। Cu2+ গলিত অবস্থা থেকে অর্থাৎ অ্যাকোয়াস মিডিয়াম থেকে রডের গায়ে যে ইলেকট্রন রয়েছে দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার উৎপন্ন করছে, সলিড Cu উৎপন্ন করছে। রিডাকশন বিক্রিয়া, বিজারণ ঘটছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম বিকারে অক্সিডেশন ঘটছে, দ্বিতীয় বিকারে রিডাকশন ঘটছে। জিঙ্ক রডের গায়ে যেহেতু ইলেকট্রন উৎপন্ন হচ্ছে তার ফলে জিঙ্ক রড নেগেটিভলি চার্জড হচ্ছে। কপার রড কিন্তু সেভাবে কোনো চার্জ উৎপন্ন করছে না। কপার রডের গায়ে ইলেকট্রন যেটা ঢুকছে সেটা ইউজ হয়ে যাচ্ছে এবং ধাতব কপার যেটা উৎপন্ন হচ্ছে কপার রডের গায়ে সঞ্চিত হচ্ছে, ফলে কপার রড নিউট্রাল অবস্থায় থাকছে। কিন্তু যেহেতু জিঙ্ক রড নেগেটিভ সেই তুলনায় আমরা কপার রডকে পজিটিভ ধরে নিতে পারি। তাহলে জিঙ্ক রড যেহেতু নেগেটিভ, জিঙ্ক রড হচ্ছে অ্যানোড, কপার রড হচ্ছে ক্যাথোড। এখন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের পরিবহন ঘটছে। আমরা কি জানি? ইলেকট্রনের পরিবহন যেদিকে ঘটে তার ঠিক বিপরীত দিকেই কিন্তু তড়িৎ পরিবহন শুরু হয়।
অর্থাৎ এখানে অ্যানোড থেকে ক্যাথোডে যদি ইলেকট্রন পরিবহন হয় তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে পিঙ্ক অ্যারো দিয়ে দেখানো হয়েছে, দেখো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিন্তু তড়িৎ পরিবহন শুরু হবে। তাহলে এইভাবে ড্যানিয়েল সেলে একটা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, এবারে ড্যানিয়েল সেল সম্পর্কে আরও কিছু জেনে নিই। পুরো সিস্টেমটার মাধ্যমে শক্তির একটা রূপান্তর ঘটছে। সেক্ষেত্রে পুরো সিস্টেমটাকে যদি একটা সেল বলি বা একটা কোষ বলি, তাহলে প্রথম বিকার হচ্ছে একটা হাফ সেল বা অর্ধকোষ, আর দ্বিতীয় বিকার হচ্ছে আর একটা হাফ সেল বা আর একটা অর্ধকোষ। প্রথম বিকারে যেহেতু অক্সিডেশন ঘটছে একে বলা হচ্ছে অক্সিডেশন সেল, দ্বিতীয় বিকারে যেহেতু রিডাকশন ঘটছে এটা হচ্ছে রিডাকশন সেল। প্রথম হাফ সেল বাঁদিকে রয়েছে, অক্সিডেশন ঘটাচ্ছে, নেগেটিভলি চার্জড জিঙ্ক রড রয়েছে এবং সে কারণে আমরা এটাকে অ্যানোড বলছি। এটা হচ্ছে প্রথম হাফ সেলের 4টে প্রপার্টি এবং এই 4টে প্রপার্টিকে আমরা কোন ফর্মুলা দিয়ে মনে রাখবো? লোন, LOAN। এল ফর লেফট মানে বাঁদিকে রয়েছে, ও ফর অক্সিডেশন মানে জারণ ঘটাচ্ছে, এ ফর অ্যানোড মানে রডটাকে আমরা অ্যানোড বলছি, এবং এন ফর নেগেটিভ যেহেতু নেগেটিভ চার্জ ক্যারি করছে। এবং যদি আমরা এই প্রথম হাফ সেলের প্রপার্টিকে লোন দিয়ে সিগনিফাই করি তাহলে এর ঠিক অপোজিটটা ঘটবে রিডাকশন সেলে, অর্থাৎ রিডাকশন সেল থাকবে ডান দিকে, রিডাকশন ঘটাবে, ক্যাথোডে হবে এবং ক্যাথোড পজিটিভলি চার্জড অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে এই হলো দুটো হাফ সেলের প্রপার্টি। তাহলে ড্যানিয়েল কোষে এভাবেই কিন্তু রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন এইভাবেই কিন্তু ইলেকট্রনও পরিবহন হচ্ছে এবং ইলেকট্রনের যেদিকে পরিবহন ঘটছে তার অপোজিটে তড়িৎ শক্তি চলাচল করছে। এইভাবে চলতে চলতে সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। সেটা হলো যখন প্রথম হাফ সেলে Zn2+ আয়নের সংখ্যা অত্যধিক বেড়ে যায়। দেখতে পাচ্ছ যে জিঙ্ক রড থেকে Zn2+ আয়ন তৈরি হয়ে ক্রমশ দ্রবণে আসছে। এভাবে হতে হতে কি হয়, Zn2+ সংখ্যায় অনেক বেড়ে যায়। তখন কি হয়, তখন সেই জিঙ্ক রডের যে ইলেকট্রনগুলো তাদেরকে আকর্ষণ করতে শুরু করে এবং ইলেকট্রনগুলোকে আর জিঙ্ক রড থেকে বেরিয়ে যেতে দেয় না। তাহলে ইলেকট্রনরা বেরোতে পারছে না। অন্যদিকে কি হয়, যে ইলেকট্রনগুলো কপার রডে ঢুকছিল সেই বিকারে দেখো Cu2+ আয়ন তো ধাতব কপারে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে দ্রবণে কারা থেকে যাচ্ছে? SO4 2- আয়নরা। এই করতে করতে দ্রবণে SO4 2- আয়নের সংখ্যা অনেক বেড়ে যায়, অর্থাৎ দ্রবণে নেগেটিভ চার্জ অনেক বেড়ে যায়। তখন নেগেটিভ চার্জরা কি করে, কপার রডে যে ইলেকট্রন আসছে তাদেরকে রিপালশন করে, অর্থাৎ কপার রডে আর ইলেকট্রন ঢুকতে দেয় না। তাহলে এদিক থেকে জিঙ্ক রড থেকে ইলেকট্রন বেরোতে দিচ্ছে না, ওদিকে কপার রডে ইলেকট্রন ঢুকতে দিচ্ছে না। তাহলে কি হয়, ইলেকট্রনের প্রবাহটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ইলেকট্রনের প্রবাহ যেই বন্ধ হচ্ছে তড়িৎ প্রবাহও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই যে এই সমস্যা, এই যে প্রবলেম, এটা সলভ করতে আসে সল্ট ব্রিজ বা লবণ সেতু। কাকে বলা হচ্ছে সল্ট ব্রিজ? দেখতে পাচ্ছ একটা ইউ আকৃতির কাঁচ নল, এর মধ্যে দুটো জিনিস থাকে। একটা থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটা KCl হতে পারে, KNO3 হতে পারে, অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে। আর একটা থাকে জিলেটিন বা অ্যাগার অ্যাগার সলিউশন। অ্যাগার অ্যাগার হচ্ছে একটা কঠিন ডাস্ট, তাকে জলে মেশালে একটা জেলি টাইপের পদার্থ হয়, তার সঙ্গে খানিকটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মিশিয়ে একটা অর্ধ তরলকে এই কাঁচনলের মধ্যে প্রবেশ করানো হয় এবং দুপাশের দুটো খোলা মুখ সচিত্র কোনো বস্তু দিয়ে, সেটা তুলো হতে পারে, গ্লাসুল হতে পারে, ইত্যাদি দিয়ে বন্ধ করা থাকে। তো ব্রিজ টাইপের দেখতে পাচ্ছি, একটা সেতু টাইপের, এটাকেই আমরা বলছি সল্ট ব্রিজ। এবং এই সল্ট ব্রিজকে ড্যানিয়েল কোষের মধ্যে প্রবেশ করানো হয়। হয়ে কি করে, যে সল্ট ব্রিজটা রাখা রয়েছে সেখানে দেখতে পাচ্ছ যে অ্যাগার অ্যাগার সলিউশনের সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে উপস্থিত রয়েছে KCl। KCl যেহেতু তড়িৎ বিশ্লেষ্য, দুটো আয়নে ভেঙে যাবে, K+ আর Cl-। Cl- চলে আসবে Zn2+ এর কাছে, তৈরি করবে ZnCl2, নিচে রিয়াকশন রয়েছে।
অন্যদিকে K+ যাবে SO4 2- কাছে, তৈরি হবে K2SO4 বা পটাশিয়াম সালফেট। জিঙ্ক ক্লোরাইড বা পটাশিয়াম সালফেট যেটা উৎপন্ন হচ্ছে তারা কিন্তু দ্রবণের সঙ্গে কোনো রকম বিক্রিয়া ঘটাচ্ছে না, দ্রবণে সহজেই দ্রবীভূত হয়ে যাচ্ছে। এখন এর ফলে কি হচ্ছে, দুপাশে দুটো বিকারে যে এক্সট্রা চার্জগুলো তৈরি হচ্ছিল, অর্থাৎ প্রথম বিকারে অনেক Zn2+ তৈরি হয়ে গেছিলো আর দ্বিতীয় বিকারে অনেক সালফেট আয়ন তৈরি হয়ে গেছিলো। সল্ট ব্রিজ এসে কী করলো, দুদিকের এক্সট্রা চার্জগুলোকে নিউট্রালাইজ করলো, ফলে Zn2+ সংখ্যা কমে গেল, ওরা আর ইলেকট্রনকে টেনে ধরে রাখলো না, ইলেকট্রনকে ছেড়ে দিল, জিঙ্ক রড থেকে ইলেকট্রন প্রবাহিত হতে শুরু করলো। ওইদিকে সালফেট আয়নের সংখ্যাও কমে গেছে, ওরাও ইলেকট্রনকে আর রিপালশন করছে না, ইলেকট্রন কপার রডে প্রবেশ করছে। যেই ইলেকট্রনের প্রবাহ শুরু হলো, তড়িৎ প্রবাহ পুনরায় চালু হলো। তাহলে সল্ট ব্রিজ এসে কী কাজ করলো, দুদিকের এক্সট্রা যে চার্জ ছিল সেগুলোকে নিউট্রালাইজ করলো, দুটো হাফ সেলকে কানেক্ট করলো, একটা গোটা সেল তৈরি করলো এবং তড়িৎ প্রবাহকে পুনরায় চালু করলো। এখন সল্ট ব্রিজের মধ্যে এই যে তড়িৎ বিশ্লেষ্যটা নেওয়া হচ্ছে, এর দুটো বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। এমন তড়িৎ বিশ্লেষ্য নিতে হবে যারা কম্পাউন্ড গঠনের পর কোনোভাবেই কিন্তু দ্রবণের সঙ্গে বিক্রিয়া করবে না বা কোনো অধক্ষেপ ফেলবে না। যেরকম জিঙ্কের সঙ্গে জিঙ্ক ক্লোরাইড গঠন করছে বা সালফেটের সঙ্গে পটাশিয়াম সালফেট গঠন করছে, এরা কিন্তু কোনোভাবেই বিক্রিয়া করছে না, এরা সহজেই দ্রবীভূত হয়ে যাচ্ছে, সলেবল কম্পাউন্ড এরা, এবং ইনার্ট প্রকৃতির হয়, নিষ্ক্রিয়, কোনোভাবে দ্রবণকে ডিস্টার্ব করে না। তো এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, এমন তড়িৎ বিশ্লেষ্য নিতে হবে যাতে রিয়াকশানের পরে কোনোভাবেই দ্রবণকে ডিস্টার্ব না করে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন যে ভাগে ভাঙছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ যেন সমান হয়। অর্থাৎ Cl- আয়নটা যে গতিবেগ নিয়ে এসে জিঙ্ক 2+ সঙ্গে ZnCl2 গঠন করবে, ততটা তাড়াতাড়ি যেন K+ সালফেট আয়নের সঙ্গে গিয়ে পটাশিয়াম সালফেট গঠন করতে পারে। এমনটা না হয় যে জিঙ্ক ক্লোরাইড গঠন হয়ে গেল, তখনও পটাশিয়াম সালফেট গঠন হয়নি। তাহলে কি হবে, ইলেকট্রন এদিক থেকে বেরিয়ে যেতে শুরু করবে কিন্তু ওই দিকে প্রবেশ করতে পারবে না, কপার রডে ইলেকট্রন ঢুকতে পারবে না, ফলে কোষটাও কমপ্লিট হবে না, তড়িৎ প্রবাহও শুরু হবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগটা সমান হওয়া প্রয়োজন। তাহলে লবণ সেতুর ক্ষেত্রে কী কাজ প্রধান আর তড়িৎ বিশ্লেষ্যের কী বৈশিষ্ট্য থাকতে হবে সে দুটো তোমরা একটু দেখে নেবে, সল্ট ব্রিজে কী ক্রাইটেরিয়া রয়েছে। তাহলে এইভাবেই কোষ পুনরায় সম্পূর্ণ হয় এবং তড়িৎ শক্তি পুনরায় চলাচল করতে শুরু করে। এই হয়ে গেল ড্যানিয়েল কোষ এবং সল্ট ব্রিজ। নেক্সট আমরা দেখব যে একটা কোষকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। যে ড্যানিয়েল সেলটা দেখলাম সেখানে আমরা কাজ করেছি কাদেরকে নিয়ে, জিঙ্ক আর কপারকে নিয়ে। জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্কের দণ্ড ছিল আর কপার সালফেট দ্রবণে কপারের দণ্ড ছিল। তো এই পুরো ব্যাপারটাকে কি করে আমরা রিপ্রেজেন্ট করব। এতক্ষণে নিশ্চয়ই বুঝেছো যে অ্যানোডে ঘটছে অক্সিডেশন আর ক্যাথোডে ঘটছে রিডাকশন। অ্যানোড ছিল বাঁদিকের হাফ সেলটা ছিল অ্যানোড পার্ট বা অক্সিডেশন সেল, আর ডান দিকের হাফ সেলটা ছিল রিডাকশন সেল। সে মতোই আমরা অ্যানোড পোর্শনকে বাঁদিকে রাখবো আর ক্যাথোড পোর্শনকে ডান দিকে লিখব। কিভাবে লিখব, জিঙ্ক সালফেট সলিউশনে জিঙ্কের রড ডোবানো ছিল, তাহলে জিঙ্ক রড থেকে প্রথমে জিঙ্ক সালফেট যে সলিউশনে সেখানে Zn2+ আয়ন নির্গত হচ্ছিল। তাহলে প্রথমে যার থেকে যেটা উৎপন্ন হচ্ছে, অর্থাৎ জিঙ্ক রড থেকে উৎপন্ন হচ্ছে বলে আমরা প্রথমে লিখব Zn ব্র্যাকেটে S, মানে ধাতব জিঙ্ক। সেখান থেকে উৎপন্ন হচ্ছে কি Zn2+, কোন মাধ্যমে আসছে, গলিত মাধ্যমে আসছে। তাহলে Zns প্রথমে লিখব সলিড কন্ডিশন, স্ল্যাশ দেব, যেটা উৎপন্ন হচ্ছে সেটা লিখব Zn2+, অ্যাকোয়াস মিডিয়ামে আসছে ব্র্যাকেটে অ্যাকোয়াস। তাহলে এইটা হলো অক্সিডেশন পার্ট। ডাবল স্ল্যাশ দেব রিডাকশন পার্টে যাওয়ার আগে, ডাবল স্ল্যাশ দিলাম, এবার যাব রিডাকশন পার্টে। সেখানে কি ঘটছিল, গলিত মাধ্যমে যে Cu2+ আয়নগুলো ছিল সেগুলো ধাতব কপারে উৎপন্ন হচ্ছিল। তাহলে প্রথমে লিখব Cu2+, কোন মিডিয়ামে ছিল, অ্যাকোয়াস মিডিয়ামে, অ্যাকোয়াস লিখলাম।
স্ল্যাশ দেব, যেটা উৎপন্ন হচ্ছে এবারে সেটা লিখব, অর্থাৎ ধাতব কপার। তাহলে সিউ লিখে ব্র্যাকেটে এস লিখব, মানে সলিড। ঠিক আছে, তাহলে বাঁদিকে লিখলাম অ্যানোড পার্ট, ডান দিকে লিখলাম ক্যাথোড পার্ট। কখনো কখনো অ্যাকোয়াস মিডিয়ামে কনসেন্ট্রেশন বোঝানোর জন্য অ্যাকোয়াসের জায়গায় মোলারিটিটা উল্লেখ করে দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা যেরকম লিখেছি দেখো, জেড সলিড স্ল্যাশ Zn2+, 1 মোলার সলিউশন, ডবল স্ল্যাশ, এবারে ক্যাথোডে ঢুকবো, Cu2+, 1 মোলার সলিউশন স্ল্যাশ সিউ সলিড, ধাতব কপার। এই হচ্ছে গোটা সেলের রিপ্রেজেন্টেশন, যে ড্যানিয়েল সেলটা এতক্ষণ পড়লাম। এবারে অনেক সময় বলে কি, একটা সেল রিপ্রেজেন্টেশন দিয়ে দেয়, সেটা দেখে বলতে বলে যে কোষে কি কি বিক্রিয়া ঘটছে এবং অর্ধকোষগুলোতেই বা কী বিক্রিয়া ঘটছে সেটা লেখো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে লিখব? পুরো যে রিপ্রেজেন্টেশনটা তৈরি হলো সেটার দিকে তাকাও। রিপ্রেজেন্টেশনে যে পোর্শনটা বাঁদিকে থাকবে সেটা হচ্ছে অ্যানোড, সেটা হচ্ছে অক্সিডেশন পার্ট। যেটা ডান দিকে থাকবে সেটা হচ্ছে ক্যাথোড, সেটা হচ্ছে রিডাকশন পার্ট। তাহলে আমরা জারণ হাফ সেল রিয়াকশান লেখার সময় কি লিখব? প্রথমে বাঁদিকের পোর্শনটার দিকে তাকাবে, কার থেকে কি উৎপন্ন হচ্ছে? ধাতব জিঙ্ক থেকে Zn2+ উৎপন্ন হচ্ছে। তাহলে ধাতব জিঙ্ক Zn সলিড থেকে পাচ্ছি Zn2+। কী করে পাবো? দুটো ইলেকট্রন বর্জন করতে হবে, অর্থাৎ এটা একটা অক্সিডেশন রিয়াকশান। বিজারণ বিক্রিয়া যেটা রয়েছে, Cu2+ থেকে আমরা পাচ্ছি ধাতব কপার, অর্থাৎ সিউ যেটা অ্যাকোয়াস মিডিয়ামে ছিল Cu2+, সেখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ হচ্ছে, অর্থাৎ পাচ্ছি ধাতব কপার। দুটো হাফ সেল রিয়াকশানকে যদি এবারে যোগ করা হয় তাহলে দেখবে দুদিক থেকে দুটো ইলেকট্রন যে দুটো রয়েছে সেগুলো কেটে যাবে। যেগুলো পড়ে থাকবে সেটা হচ্ছে জিঙ্ক সলিড প্লাস Cu2+ অ্যাকোয়াস থেকে পাচ্ছি Zn2+ অ্যাকোয়াস থেকে পাচ্ছি সিউ সলিড। তাহলে এটা হয়ে গেল মোট সেলে যে রিয়াকশানটা ঘটছে সেইটা। তাহলে একটা সেল রিপ্রেজেন্টেশন থেকে আমরা সেল রিয়াকশান বার করতে পারছি, বা একটা সেল রিয়াকশান থেকেও কিন্তু সেল রিপ্রেজেন্টেশন বার করা যাবে। দুটো এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। একটা সেল রিপ্রেজেন্টেশন এখানে দিয়ে দিয়েছে, বলেছে মোট কোষ বিক্রিয়াটি লেখো, মানে সেল রিয়াকশন কি ঘটছে সেটা লিখতে হবে। সেল রিয়াকশানে পৌঁছতে গেলে আগে আমাদের হাফ সেল রিয়াকশন কি ঘটছে সেগুলো দেখানো প্রয়োজন। তাহলে যে সেল রিপ্রেজেন্টেশনটা রয়েছে তার বাঁদিকে যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে অ্যানোড পার্ট, আর ডান দিকে যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে ক্যাথোড পার্ট। অ্যানোডে কি ঘটছে? কপার থেকে কপার 2+ পাচ্ছি। তাহলে কপার থেকে কপার 2+ পেতে গেলে দুটো ইলেকট্রন বর্জন হচ্ছে, মানে এটা হচ্ছে অক্সিডেশন বিক্রিয়া। ক্যাথোড পার্টে Ag+ থেকে Ag পাচ্ছি, তার মানে Ag+ থেকে Ag হতে গেলে একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়, তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই দুটো বিক্রিয়াকে এবারে যোগ করব, কারণ এই দুটো হাফ সেল রিয়াকশন। যোগ করলে এজির ক্ষেত্রে দেখো একটা ইলেকট্রন ছিল, কপারের ক্ষেত্রে দুটো ইলেকট্রন, সেক্ষেত্রে তাহলে এজি পোর্শনকে 2 দিয়ে গুণ করতে হবে ইলেকট্রন সমান করার জন্য। গুণ করা হয়েছে, যোগ করার সময় দুদিক থেকে দুটো করে ইলেকট্রন যে দুটো ছিল সে দুটো কেটে গেছে। তাহলে যোগ করে আমরা যেটা পাচ্ছি Cu+2Ag+, অ্যারো দিয়ে Cu2+ 2Ag, এটা হয়ে গেল টোটাল সেলে কী রিয়াকশান ঘটছে সেই মোট কোষ বিক্রিয়া। তাহলে সেল রিপ্রেজেন্টেশন দেখে আমরা সেল রিয়াকশান বার করে ফেললাম। নেক্সট যে এক্সাম্পলটা সেটা দেখো, সেল রিয়াকশান দিয়ে দিয়েছে, বলেছে কোষ সংকেত কী হবে বা সেল রিপ্রেজেন্টেশনটা কী হবে জানতে চেয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব? রিয়াকশানটার দিকে তাকাও, সিডি থেকে Cd2+ পাচ্ছি, তার মানে সিডি থেকে Cd2+ পেতে গেলে আমাদের দুটো ইলেকট্রন ছাড়তে হবে, তাহলে এটা হবে একটা অক্সিডেশন রিয়াকশান। আর পাচ্ছি কি Ni2+ থেকে Ni2+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব নিকেল তৈরি হচ্ছে, তাহলে সেটা হচ্ছে রিডাকশান। অক্সিডেশন কোথায় হয়? অ্যানোডে হয়। রিডাকশান কোথায় হয়? ক্যাথোডে হয়। তাহলে অ্যানোড পোর্শনকে আমরা সেল রিপ্রেজেন্টেশনের বাঁ দিকে রাখবো, ক্যাথোড পার্টকে ডান দিকে রাখবো। তাহলে অ্যানোড দিয়ে শুরু করছি, কার থেকে কি পেয়েছি? সিডি থেকে Cd2+ পেয়েছি, তাহলে সিডি আগে লিখব, স্ল্যাশ দেবো, Cd2+ লিখব, হয়ে গেল অ্যানোড পার্ট। ডাবল স্ল্যাশ দেবো ক্যাথোড পার্টে যাবার আগে। ক্যাথোডে কি পেয়েছি, কার থেকে কি পেয়েছি? Ni2+ থেকে Ni পেয়েছি, তাহলে Ni2+ আগে লিখব, স্ল্যাশ দেবো, Ni লিখব,
এই হয়ে গেল টোটাল সেল রিপ্রেজেন্টেশন। সেল রিঅ্যাকশন থেকে আমরা সেল রিপ্রেজেন্টেশন বানালাম। এরকম এক্সাম্পল তোমরা বইয়ে আরও পাবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। কেমন? নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল কাকে বলছে, তড়িৎদ্বার বিভব। যে ড্যানিয়েল সেলটা আমরা পড়লাম, দুটো হাফ সেলকে এখানে আবার আঁকা হয়েছে। প্রথম যে হাফ সেল সেখানে কি ঘটছে, জিঙ্ক সালফেট নেওয়া হয়েছিল সলিউশন, তার মধ্যে জিঙ্ক রড আংশিকভাবে ডোবানো ছিল। যখন কোনো ধাতব দণ্ডকে ধাতুর লবণের দ্রবণের মধ্যে ডোবানো হয়, তখন ধাতব দণ্ডটি সেই দ্রবণের সাপেক্ষে হয় পজিটিভলি চার্জড হয়, না হলে নেগেটিভলি চার্জড হয়। ফলে সেই ধাতব দণ্ড এবং দ্রবণের মধ্যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়, এবং সেই বিভব পার্থক্যকেই সেই ধাতব দণ্ডের তড়িৎদ্বার বিভব বলে। যেরকম এখানে জিঙ্ক সালফেট সলিউশনে জিঙ্ক রড ডোবানোর পরে জিঙ্ক রডের গায়ে ইলেকট্রন তৈরি হয়েছে, মানে নেগেটিভলি চার্জড হয়েছে। তাহলে এক্ষেত্রে যে বিভব পার্থক্য আমরা পাচ্ছি, যেহেতু অক্সিডেশন ঘটছে এবং তার ফলেই বিভবটা পাওয়া যাচ্ছে, সে কারণে একে বলা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল। ঠিক আছে? তাহলে বাঁদিকের হাফ সেলের জন্য আমরা পাচ্ছি অক্সিডেশন পোটেনশিয়াল। সিমিলারলি ডান দিকের হাফ সেলের জন্য তাহলে রিডাকশন পোটেনশিয়াল পাবো, কারণ ওখানে রিডাকশন ঘটছে। অক্সিডেশন পোটেনশিয়ালকে ই অক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, রিডাকশন পোটেনশিয়ালকে ই রিডাকশন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। দুটোর মধ্যে সম্পর্ক কি? দুটোর মান একদম সমান কিন্তু বিপরীত। ঠিক আছে? সেজন্য নিচে যে সম্পর্কটা লেখা রয়েছে সেটা মনে রাখবে, ই অক্সিডেশন ইকুয়াল টু মাইনাস ই রিডাকশন, ভ্যালু সমান কিন্তু অপোজিট সাইনের হয়। আর একটা কি, দুটো হাফ সেলের যা পোটেনশিয়াল সেটাকে যোগ করলে আমরা টোটাল সেলের পোটেনশিয়াল পাবো। তাহলে ইলেকট্রোড পোটেনশিয়ালকে যদি ই সেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেক্ষেত্রে ই সেল সমান আমরা লিখতে পারি ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন, মানে দুটো পোটেনশিয়ালকে টোটাল করছি। কেমন? তাহলে এই দুটো রিলেশন মনে রাখতে হবে। এখন ইলেকট্রোড পোটেনশিয়াল তিনটে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে উষ্ণতা, টেম্পারেচার, দুই হচ্ছে তড়িৎদ্বার এবং আয়নের প্রকৃতি। মানে এখানে আমরা জিঙ্ক সালফেটে জিঙ্ক রড নিয়ে কাজ করেছি, এদের মধ্যে যা পোটেনশিয়াল ডিফারেন্স হবে, নিশ্চয়ই কপার আর কপার সালফেট নিয়ে কাজ করলে সেই পোটেনশিয়ালটা ডিফার করবে, বা আয়রন সালফেট নিয়ে কাজ করলে সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রোড পোটেনশিয়াল আলাদা হবে। সুতরাং তড়িৎদ্বার এবং আয়নের প্রকৃতির ওপর ইলেকট্রোড পোটেনশিয়ালের মান ডিপেন্ড করে। আর একটা কিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব। যদি তরল নিয়ে কাজ করি সেক্ষেত্রে মোলারিটির ওপর ডিপেন্ড করে। যদি গ্যাস নিয়ে কাজ করি, গ্যাসের যে পার্শিয়াল প্রেশার, অর্থাৎ অ্যাটমসফিয়ার বা বার যে ইউনিটগুলো আমরা ইউজ করি সেগুলোর ওপর ডিপেন্ড করবে ইলেকট্রোড পোটেনশিয়াল। তাহলে এই পড়লাম শুধু ইলেকট্রোড পোটেনশিয়াল। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। যখন আমরা ব্যাপারটাকে স্ট্যান্ডার্ডাইজ করে নিচ্ছি, মানে কিছু কন্ডিশন আমরা ফিক্স করে নিচ্ছি। কীরকম? টেম্পারেচারের ক্ষেত্রে দেখো ফিক্স করে নিয়েছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 298 কেলভিন। গাঢ়ত্বও ফিক্স করে নেওয়া হয়েছে 1 মোল পার লিটার। গ্যাস নিয়ে কাজ করলে গ্যাসের ক্ষেত্রে চাপ ফিক্স করে নেওয়া হয়েছে 1 অ্যাটমসফিয়ার। যখন কিছু কিছু কন্ডিশন আমরা একদম নির্দিষ্ট করে নিই, সেক্ষেত্রে পাওয়া যায় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, এবং সেটাকে আমরা E0 দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে কাকে বলা হচ্ছে E0? যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো ধাতব তড়িৎদ্বারকে 1 মোলার গাঢ়ত্বের দ্রবণে নিমজ্জিত করা হয়, তখন তড়িৎদ্বার এবং দ্রবণের সংযোগস্থলে যে পোটেনশিয়ালটা পাবো তার বিজারণ বিভবকে বলা হয় E0। এখন এই বিজারণ বিভবকে, এই কথাটা কেন বলছি, IUPAC নিয়ম করে দিয়েছে যে সমস্ত ইলেকট্রোড পোটেনশিয়ালকে রিডাকশন পোটেনশিয়াল দিয়ে এক্সপ্রেস করতে হবে, অক্সিডেশন পোটেনশিয়ালের কোনো জায়গা নেই। সেক্ষেত্রে আমরা এতক্ষণ যে অক্সিডেশন পোটেনশিয়াল দেখলাম, সেই অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালুটাকে রিডাকশন পোটেনশিয়ালের টার্মে আমাদের প্রকাশ করতে হবে। অক্সিডেশন আর রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু একই থাকে, এইমাত্র বললাম, কিন্তু সাইনের তফাৎ হয়, অপোজিট হয়ে যায়। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম, ই সেল ইকুয়াল টু ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন, ই অক্সিডেশনকে যদি আমরা রিডাকশন দিয়ে এক্সপ্রেস করি,
সেক্ষেত্রে একটা মাইনাস চলে আসবে, মাইনাস ই রিডাকশান অফ অ্যানোড প্লাস ই রিডাকশান অফ ক্যাথোড। তাহলে নতুন যে এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ই সেল ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এবং এটাকেই যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ করে নিই তাহলে সেক্ষেত্রে আমরা E0 দিয়ে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ E0 সেল ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এই ফর্মুলাগুলো অঙ্ক করার সময় লাগবে। একটা সিম্পল এক্সাম্পল দেখে নাও। এখানে একটা সেল রিপ্রেজেন্টেশন দিয়ে দিয়েছে এবং E0 মানগুলো বলে দিয়েছে। বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কোষের প্রমাণ তড়িৎদ্বার বিভব কত হবে, মানে E0 সেলটা জানতে চেয়েছে। যদি সেল রিপ্রেজেন্টেশনটার দিকে ভালো করে দেখো বুঝতে পারবে বাঁদিকে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যানোড পার্ট, বা ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাথোড পার্ট। অ্যানোডের যা E0 ভ্যালু দিয়েছে এবং ক্যাথোডের যা E0 ভ্যালু দিয়েছে, অঙ্ক করার সময় খেয়াল রাখবে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো কি রিডাকশান পোটেনশিয়ালের টার্মে দেওয়া আছে নাকি অক্সিডেশন পোটেনশিয়াল দিয়ে দিয়েছে। যদি অক্সিডেশন দিয়ে থাকে তাহলে রিডাকশানে কনভার্ট করে নিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা E0 সেল বার করব, যা ফর্মুলা আছে E0 অফ ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোড। E0 ক্যাথোডের জায়গায় কি ভ্যালু বসাবো, ক্যাথোডে ডান দিকের পোর্শনটা ঘটছে অর্থাৎ সিলভারের যে পার্টটা, মানে Ag প্লাস থেকে Ag পাচ্ছি। যে E0 ভ্যালুটা দিয়েছে সেটা দেখে নাও, Ag প্লাস থেকে Ag, প্লাস থেকে কি করে Ag পাচ্ছি, নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তার মানে রিডাকশান হয়েছে। তার মানে এখানে যে ভ্যালুটা আছে সেটা রিডাকশান পোটেনশিয়াল দিয়েই দেওয়া আছে এবং এটাকেই আমরা ইউজ করতে পারি। সুতরাং আমি 0.80 বসালাম। এবারে E0 অ্যানোডের ভ্যালু বসাবো। তার আগে দেখে নেব যে ভ্যালুটা কি রিডাকশান পোটেনশিয়াল টার্মেই দেওয়া আছে নাকি না। Ni 2+ থেকে Ni হচ্ছে, তার মানে এখানে কিন্তু রিডাকশানই হচ্ছে, অর্থাৎ যে ভ্যালুটা দিয়েছে সেটা সরাসরি আমরা ইউজ করতে পারবো। সেরকমই বসানো হয়েছে। E0 সেল বেরিয়েছে 1.05 ভোল্ট, অর্থাৎ কোষের প্রমাণ তড়িৎদ্বার বিভব পেয়ে গেলাম 1.05 ভোল্ট। নেক্সট পড়ব গিবস ফ্রি এনার্জি এবং এর সঙ্গে ইলেকট্রোড পোটেনশিয়ালের কী সম্পর্ক। থার্মোডিনামিক্সে তোমরা ক্লাস 11-এ প্রথম যে রিলেশনটা রয়েছে অর্থাৎ ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এই রিলেশনটা পেয়েছিলে এবং সেখানে বলা হয়েছিল যদি ডেল্টা জি এর মান নেগেটিভ হয় সেক্ষেত্রে রিয়াকশানটা স্পন্টেনিয়াস হবে, অর্থাৎ রিয়াকশানটা ঘটবে। যদি ডেল্টা জি এর মান পজিটিভ হয় রিয়াকশানটা কিন্তু ঘটবে না। এখানে ডেল্টা জি এর আর একটা এক্সপ্রেশন তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে -NFE সেল। এন মানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ জারণ বিচরণ প্রক্রিয়ায় যতগুলো ইলেকট্রন দরকার পড়ছে। যেরকম Ni 2+ থেকে যদি Ni আসতে হয় আমাদের 2টো ইলেকট্রন প্রয়োজন, তাহলে n এর মান হয়ে যাবে 2। Zn 2+ থেকে যদি Zn গঠন হয় সেক্ষেত্রেও 2টো ইলেকট্রন লাগবে, n এর মান হবে 2, এরকম। এফ হচ্ছে ফ্যারাডে, যখন ফ্যারাডে পড়াবো এর পরের দিন দেখবে 1 ফ্যারাডের সমান হচ্ছে 96,500 কুলম। আপাতত এই মানটা মনে রাখো। ই সেল মানে হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল একটা কমপ্লিট সেলের, যেটা এতক্ষণ ধরে পড়ালাম। তাহলে দেখো ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ এন এর মান কখনো কিন্তু নেগেটিভ হতে পারে না। এফ এর ভ্যালু যা রয়েছে 1 ফ্যারাডের সমান 96,500 কুলম, সেটাও কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। যেটা নেগেটিভ হতে পারে সেটা হচ্ছে একমাত্র ই সেলের ভ্যালুটা, ঠিক আছে। তাহলে ই সেলের ভ্যালু যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ডেল্টা জি হয়ে যাবে পজিটিভ, কারণ আগে একটা মাইনাস আছে। ডেল্টা জি যদি পজিটিভ হয় তাহলে রিয়াকশান আর স্পন্টেনিয়াসলি হবে না, অর্থাৎ রিয়াকশানটা ফিজিবল হবে না। ই সেলের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে ডেল্টা জি এর মান আলটিমেটলি বেরোবে নেগেটিভে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রিয়াকশানটা স্পন্টেনিয়াসলি হবে। অর্থাৎ ডেল্টা জি এর মান নেগেটিভ হচ্ছে না পজিটিভ হচ্ছে সেটা দেখেই কিন্তু আমরা বলতে পারি যে একটা রিয়াকশান ঘটবে না ঘটবে না, ঠিক আছে। আর ডেল্টা জি এর মান কখন শূন্য হয়, যখন কোনো রিয়াকশান ইকুইলিব্রিয়ামে থাকে বা সাম্যাবস্থায় থাকে, সেটা তো আমরা পরে আসছি। একটা সেল রিপ্রেজেন্টেশন দিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করেছে রিয়াকশান হবে কি হবে না। তো এটা বলতে গেলে আমাদের ডেল্টা জি এর ভ্যালুটা প্রয়োজন।
ডেল্টা জি এর ভ্যালু কী করে পাবো, যে ইকুয়েশনটা রয়েছে মাইনাস এন এফ ই সেল, তাহলে সেক্ষেত্রে আমাদের ই সেলের ভ্যালুটা প্রয়োজন হবে, বা স্ট্যান্ডার্ডাইজ কন্ডিশনে ই জিরোর ভ্যালুটা আমাদের প্রয়োজন হবে। এখন ই জিরো সেলের যে ফর্মুলা রয়েছে, ই জিরো ক্যাথোড থেকে ই জিরো অ্যানোড মাইনাস করতে হবে। এখানে দেখো ই জিরোর ভ্যালুগুলো দেওয়া রয়েছে, অ্যানোডের ক্ষেত্রে কী আর ক্যাথোডের ক্ষেত্রে কী, কিন্তু আমাদের অঙ্কটা করার সময় দেখে নিতে হবে যে ই জিরোর ভ্যালুগুলো রিডাকশন পোটেনশিয়ালের টার্মেই দেওয়া আছে নাকি না, যেটা একটু আগে আমি বললাম। ই জিরো ক্যাথোডের মান বসাবো। ই জিরো ক্যাথোড কোথায় ঘটছে, কপার পোর্শনে ঘটছে, যেহেতু কপার পার্টটা সেল রিপ্রেজেন্টেশনের ডান দিকে রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখে নাও Cu2+ থেকে Cu হয়েছে, তার মানে এখানে রিডাকশানই হয়েছে, অর্থাৎ যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আমরা সরাসরি ইউজ করছি। ই জিরো অ্যানোডের মান বসাবো। অ্যানোডে দেখে নিই রিডাকশান হয়েছে কি হয়নি। Zn থেকে Zn2+ পাচ্ছি, এখানে কিন্তু অক্সিডেশন হয়েছে। Zn থেকে Zn2+ হতে গেলে দুটো ইলেকট্রন ত্যাগ করতে হয়, অর্থাৎ সেটা হচ্ছে অক্সিডেশন। তাহলে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কিন্তু অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আছে, তাকে রিডাকশন পোটেনশিয়াল করে বসাতে গেলে আমাদের একটা মাইনাস অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যানোডের ভ্যালু যখন আমি বসাচ্ছি তখন বসাচ্ছি -0.76, এবং দুটোকে অ্যাড করে আমরা পাচ্ছি ই জিরো সেলের ভ্যালু, দুটোকে মাইনাস করে পাচ্ছি 1.10 ভোল্ট, ঠিক আছে। এখন ই জিরো সেলের ভ্যালু দেখতে পাচ্ছ পজিটিভ, তাহলে ডেল্টা জি এর মান কিসে বেরোবে, নেগেটিভে বেরোবে, অর্থাৎ গুণ না করেই আমরা বলে দিতে পারছি যে ডেল্টা জি এর ভ্যালু যেহেতু নেগেটিভ, অর্থাৎ রিয়াকশানটা স্পন্টেনিয়াসলি ঘটবে, ঠিক আছে। নেক্সট পড়ছি নার্নস্টের ইকুয়েশন, ভীষণ ইম্পর্ট্যান্ট। কোনো রিয়াকশানে কী হয়, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট পাওয়া যায়। ক্লাস 11-এ তোমরা গিবস ফ্রি এনার্জি নিয়ে এই রিলেশনটা পেয়েছিলে, যে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি জিরো প্লাস 2.303 RT লগ প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। এখন ডেল্টা জি এর যা এইমাত্র ফর্মুলা পেলাম -NF ই সেল, সেটা যদি বসিয়ে দিই তাহলে সেকেন্ড যে সমীকরণটা সেটা পাচ্ছি। পুরো সমীকরণটাকে যদি -NF দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস 2.303 RT বাই NF লগ প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। এই যে ইকুয়েশনটা পেলাম, দিস ইজ কল্ড নার্নস্ট ইকুয়েশন। এবার এই ইকুয়েশনকে যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ করে নিই, মানে কিছু কিছু কন্ডিশন যদি আমরা ফিক্স করে নিই, যেরকম টেম্পারেচার ফিক্স করেছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিনে, আর এর ভ্যালু আমাদের নির্দিষ্ট, আর ফ্যারাডের ভ্যালু আমরা জানি 96,500 কুলম। এই মানগুলো যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এক্সপ্রেশন যা বেরোয় সেটা পাওয়া যায় ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস 0.059 বাই N লগ প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। এন এর ভ্যালু তো আমরা জানি না, এন এর ভ্যালু যে রিয়াকশান হবে সেই রিয়াকশানের উপর ডিপেন্ড করছে যে কতগুলো ইলেকট্রন লাগবে, ঠিক আছে। তাহলে এই যে সমীকরণটা পেলাম এটা হচ্ছে নার্নস্ট ইকুয়েশনের পরিবর্তিত রূপ স্ট্যান্ডার্ডাইজ কন্ডিশনে, ঠিক আছে। তাহলে নার্নস্টের দুটো ইকুয়েশন পেলাম, আমরা অঙ্ক বুঝে সেই ইকুয়েশনকে কাজে লাগাবো। একটা প্রবলেম দেখে নাও। কপার এবং জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ বিভব বলে দিয়েছে, কোষটির ইএমএফ বার করতে বলেছে, তার মানে ই সেল বার করতে বলেছে, সেল রিপ্রেজেন্টেশনটা আমাদের প্রোভাইড করেছে। রিপ্রেজেন্টেশনটা যদি দেখো, বাঁ দিকে থাকবে অ্যানোড পার্ট, ডান দিকে থাকবে ক্যাথোড পার্ট। অ্যানোডে ঘটবে অক্সিডেশন, ক্যাথোডে ঘটবে রিডাকশন, এটুকু একদম মাথায় গেঁথে নেবে। আচ্ছা, তাহলে সেল রিপ্রেজেন্টেশন থেকে তোমরা হাফ সেল রিয়াকশানগুলো বার করে ফেলতে পারবে, অক্সিডেশন কিভাবে ঘটছে আর রিডাকশন কিভাবে ঘটছে, সেগুলোকে যদি যোগ করা হয় তাহলে মোট সেল রিয়াকশন পাবো। মোট সেল রিয়াকশন আমাদের কিসে কাজে লাগবে, নার্নস্টের ইকুয়েশনে ওপরে প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর নিচে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বসাতে হবে। তাহলে কি কি প্রোডাক্ট পাচ্ছি টোটাল সেল রিয়াকশানে সেটা তো জানতে হবে, তার জন্য সেল রিয়াকশানটা আমাদের প্রথমে বার করে ফেলতে হবে। যে রিয়াকশান বেরিয়েছে সেখান থেকে দেখো প্রোডাক্টগুলো ওপরে বসেছে আর রিয়াক্ট্যান্টগুলো নিচে বসেছে নার্নস্টের ইকুয়েশনে। এবারে দেখো যে বিশুদ্ধ ধাতুগুলো রয়েছে, অর্থাৎ শুধু জিঙ্ক আর শুধু কপার, যেগুলোর মাথায় কোনো চার্জ নেই, সেগুলোর কনসেন্ট্রেশন ধরে নেওয়া হয় 1,
কারণ বিশুদ্ধ ধাতু এবং বিশুদ্ধ তরলের ক্ষেত্রে কনসেন্ট্রেশন সবসময় 1 ধরা হয়। তাহলে Zn আর Cu এই দুটো পার্টকে আমরা অমিট করেছি, শুধু ইকুয়েশনে রয়ে গেছে Zn2+ কনসেন্ট্রেশন আর নিচে রয়েছে Cu2+ এর কনসেন্ট্রেশন। এখন Zn2+ এর কনসেন্ট্রেশন কত দেওয়া রয়েছে দেখো, সেল রিপ্রেজেন্টেশনে মান পাবে এবং কপারের Cu2+ এর মানও পেয়ে যাবে। সেখান থেকে আমরা জাস্ট ভ্যালুগুলো ইনপুট করেছি। যদি করা হয় তাহলে দেখবে log 1 এর ভ্যালু হয় 0, তার মানে মাইনাসের পরে যে টোটাল এক্সপ্রেশনটা সেইটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ই সেলের ভ্যালু হচ্ছে E0 সেলের সমান দাঁড়াচ্ছে। তাহলে E0 সেলের ভ্যালুটা যদি আমরা বার করে নিতে পারি তাহলেই হয়ে যাবে, ই সেলের ভ্যালু পেয়ে যাব। E0 সেলের ভ্যালু কি করে পাবো, ক্যাথোড এবং অ্যানোডের প্রমাণ বিভবের মান কিন্তু আমাদের দেওয়া রয়েছে, ফর্মুলায় ফেলবো, মাইনাস হবে E0 সেলের ভ্যালু বেরিয়েছে দেখো 1.113 ভোল্ট। তাহলে সেটা বসিয়ে আমরা ই সেলের ভ্যালু পেয়ে যাচ্ছি 1.113 ভোল্ট, যেহেতু সেকেন্ড পোর্শনটুকু পুরোটাই 0 হয়ে যাচ্ছে log 1 এর মান 0 বলে। তাহলে এটাই আনসার হয়ে গেল কোষের পুরো EMF এর মান। আচ্ছা, নেক্সট পড়বো কনসেন্ট্রেশন সেল। খুব ইজি। এতক্ষণ যে ড্যানিয়েল সেল পড়লাম সেখানে অ্যানোড পার্টে একটা ধাতু ছিল, ক্যাথোড পার্টে আর একটা ধাতু ছিল। অ্যানোড পার্টে ছিল জিঙ্ক, ক্যাথোড পার্টে ছিল কপার। কনসেন্ট্রেশন সেল কাকে বলছে, যখন অ্যানোড এবং ক্যাথোড দুদিকেই ধাতব তড়িৎদ্বার একই ধাতুর হয়, অর্থাৎ দুদিকেই দেখতে পাচ্ছে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দুদিকেই রয়েছে কপার, Cu2+, ক্যাথোডেও রয়েছে Cu2+ থেকে Cu, শুধু কনসেন্ট্রেশনগুলো আলাদা। সেক্ষেত্রে যদি অ্যানোড এবং ক্যাথোড একই ধাতুর হয় তাহলে বুঝতেই পারছো সেখানে কিন্তু কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, অর্থাৎ অক্সিডেশন পোটেনশিয়াল এবং রিডাকশন পোটেনশিয়ালের মান সেম হবে, যার জন্য E0 সেলের ভ্যালুটাও কিন্তু 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে নাল স্টেট সমীকরণে আমরা কি চেঞ্জ পাবো, যে নাল স্টেট সমীকরণটা আমরা লিখেছি সেখানে E0 সেলের ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে শুধুমাত্র সেকেন্ড পার্টটাই এক্সিস্ট করবে। ঠিক আছে, এখন এই সেল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কি ঘটছে দেখি। হাফ সেল রিয়াকশানগুলো আমরা লিখে নিয়েছি, অ্যানোড পার্টে অক্সিডেশন হয়েছে, ক্যাথোড পার্টে রিডাকশন হয়েছে, টোটাল যে সেল রিয়াকশান সেটা পেয়ে গেছি। এখন এই টোটাল সেল রিয়াকশান থেকে প্রোডাক্ট পার্টটা ওপরে বসাবো নার্নস্ট ইকুয়েশনে, আর রিয়াক্ট্যান্ট পার্টটা নিচে বসাবো। বসানোর পরে বিশুদ্ধ ধাতুর যে পোর্শনটুকু সেটুকু তো 1 হবে, কারণ বিশুদ্ধ ধাতুর কনসেন্ট্রেশন 1 হয়। তাহলে শুধু পড়ে থাকছে Cu2+ কনসেন্ট্রেশন বাই Cu2+ কনসেন্ট্রেশন। এখন কনসেন্ট্রেশন আমাদের দেখো সাপ্লাই করেছে ওপরের ইকুয়েশনে, ওপরের রিপ্রেজেন্টেশনে কনসেন্ট্রেশন দেওয়া রয়েছে। তাহলে ওপরে কে বসছে, Cu2+ এর যা মোলার গাঢ়ত্ব 0.01 প্রোডাক্টের ভ্যালু, আর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন রয়েছে 1 মোলার, সে 1টা বসেছে নিচে। আগে দেখো একটা মাইনাস রয়েছে, মাইনাসটাকে যদি লগে ইনক্লুড করা হয় তাহলে জিনিসটা উল্টে যায়, 1/0.01 আসছে। এখন 0.01কে যদি ভাঙা হয় 1/100 করে তাহলে আলটিমেটলি ওপরে তোলার পরে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে log 10⁻⁻²। এখন লগে কি হয়, যেটা পাওয়ারে থাকে সেটা আগে চলে আসে, তাহলে log 10⁻10 মান তো 1, আগে 2 চলে আসছে, নিচের 2 ওপরের 2 কেটে যাচ্ছে, তার মানে আলটিমেটলি ভ্যালু বেরোচ্ছে 0.059। এই সেলের ভ্যালু বেরোচ্ছে এই রিপ্রেজেন্টেশনের জন্য। আর যদি আমরা ইকুয়েশনকে জেনারেলাইজ করি সেক্ষেত্রে দেখো, যদি অ্যানোড পার্টকে তোমাদের বইয়ে অনেক সময় ভাবেই করা থাকে, অ্যানোড পার্টকে C1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয় কনসেন্ট্রেশন, আর ক্যাথোড পার্টকে C2 কনসেন্ট্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সেক্ষেত্রে যদি ইকুয়েশনকে জেনারেলাইজ করা হয় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ই সেল ইকুয়াল টু 0.059/n log C2/C1। কেমন, C2 হচ্ছে ক্যাথোড পার্টের কনসেন্ট্রেশন আর C1 হচ্ছে অ্যানোড পার্টের কনসেন্ট্রেশন। তাহলে এটাও হচ্ছে একটা নার্নস্ট সমীকরণের পরিবর্তিত রূপ, অনলি ফর কনসেন্ট্রেশন সেলস, গাঢ়ত্ব কোষের জন্য, যেখানে E0 সেলের ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। এবারে কোনো রিয়াকশানের সাম্যাবস্থায় কী ঘটছে সেটা একটু দেখে নিই। সাম্যাবস্থায় ΔG এর ভ্যালু হয় 0, আমরা একটু আগেই বললাম।
ডেল্টা জি এর এক্সপ্রেশন ফর্মুলা আমরা কি পেয়েছি, -n a ইন্টু এফ ইন্টু ই সেল। এখন এন যেহেতু ইলেকট্রনের সংখ্যা, এন এর ভ্যালু কিন্তু কখনো শূন্য হতে পারে না। এফ যেহেতু 1 ফ্যারাড ইকুয়াল টু 96,500 কুলম, এফ এর ভ্যালুও কখনো শূন্য হয় না। সেখানে ডেল্টা জি যদি শূন্য হয়ে যায়, কি করে সম্ভব সেটা, যদি ই সেলের ভ্যালুটা শূন্য হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো রিয়াকশানের সাম্যাবস্থায় ডেল্টা জি সমান শূন্য, ই সেল অর্থাৎ ইলেকট্রোড পোটেনশিয়ালের মানও কিন্তু শূন্য। তার মানে কোনো রিয়াকশানের সাম্যাবস্থায় ই সেলের ভ্যালু হয় শূন্য। এটাকে কাজে লাগাবো আমরা সাম্য ধ্রুবক নির্ণয় করাতে, যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু আমরা বার করব। একটা ইকুয়েশন উপরে দেওয়া আছে, দেখো সেখানে রিয়াক্ট্যান্ট হচ্ছে এ আর বি, প্রোডাক্ট হচ্ছে সি আর ডি। কত অণু বিক্রিয়া করে কত অণু উৎপন্ন করছে সেটা রিয়াকশান দেখে বুঝতে পারছো। আচ্ছা, নার্নস্টের সমীকরণ যদি আমরা লিখি, ওপর পার্টে থাকবে প্রোডাক্ট, নিচের পার্টে থাকবে রিয়াক্ট্যান্ট। যখন সাম্যাবস্থায় থাকবে রিয়াকশানটা, তখন আমরা কি ধরে নেব, ই সেল সমান 0, একটু আগেই বার করলাম। আচ্ছা, প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্টকে আমরা রেট কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে সেক্ষেত্রে আমরা নার্নস্টের সমীকরণকে কি লিখতে পারছি, 0 ইকুয়াল টু, ই সেলের ভ্যালু তো 0 হয়ে গেছে, 0 ইকুয়াল টু E0 সেল মাইনাস 2.303 RT বাই NF ইন্টু লগ কে। সেখানে আমরা লগ কের পোর্শনটাকে বাদিকে নিয়ে চলে আসছি। তাহলে লগ কের ভ্যালু বেরোচ্ছে E0 সেল ইন্টু NF বাই 2.303 RT। এখন যদি এফ এর ভ্যালু 96,500 কুলম, আর এর যা ভ্যালু, টি এর ভ্যালু হচ্ছে 298 কেলভিন, আমরা তো স্ট্যান্ডার্ডাইজ করে নিয়েছি। এই ভ্যালুগুলো যদি বসানো হয়, সেক্ষেত্রে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 0.059। তাহলে যে ইকুয়েশনটা আমাদের পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লগ কে ইকুয়াল টু এন E0 সেল বাই 0.059। এটা হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন নার্নস্টের পরিবর্তিত রূপ, নার্নস্টের সমীকরণের পরিবর্তিত রূপ সাম্যাবস্থায়। ঠিক আছে, এটা আমাদের কখন কাজে লাগবে, যদি কোনো ইকুয়েশন দিয়ে বলে তার সাম্য ধ্রুবক নির্ণয় করো। এখানে লগ কের ভ্যালু যদি 6 বেরোয়, তাহলে কে এর মান হবে 10⁶। লগ কের ভ্যালু যদি 5 বেরোয়, তাহলে কে এর মান হবে 10⁵। এইভাবে সেখানে আমাদের জানতে হবে যে জারণ বিজারণ প্রক্রিয়ায় কটা ইলেকট্রন লাগছে, সেলের প্রমাণ তড়িৎদ্বার বিভবটা জানতে হবে, অর্থাৎ E0 সেলের ভ্যালুটা জানতে হবে। E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড করে আমরা E0 সেল পেয়ে যাব, তাকে ভাগ করব 0.059 দিয়ে। তাহলে কোনো একটা সেল রিপ্রেজেন্টেশন দিয়ে দিলে এবং তার E0 ভ্যালুগুলো দিয়ে দিলে আমরা কিন্তু সেখান থেকে এন এর ভ্যালু পেয়ে যাব, E0 সেল পেয়ে যাব, এবং সেই রিয়াকশানের ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান কী হবে সেটাও আমরা বলে দিতে পারবো। তাহলে যেটুকু পড়া হলো, আমি আবারও বলবো, খুব লিখে লিখে প্র্যাকটিস করবে, নাহলে হবে না। আর যে অঙ্কগুলো আমি দেখিয়ে দিলাম সেই প্যাটার্নের আরও অঙ্ক তোমরা বইতে পাবে, সেগুলো ধরে ধরে নিজেরা চেষ্টা করবে, কোথাও আটকালে অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, এভাবে করতে থাকো, পরের দিন আমরা এরপর থেকে কন্টিনিউ